স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেখক ডক্টর নুরুন নবী এবং তিনি নিউ জার্সির কাউন্সিল মেম্বারও। আপনাকে ডক্টর নবী আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আজকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। এর মধ্যে একটি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন খুবই ভয়াবহ একটি তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে রাষ্ট্র বহির্ভূত শক্তির হাতে দেশের সীমান্ত। আপনারা বুঝতেই পারছেন কথাটির মানে কি, মানে ভিন দেশি বা অন্য কোনো শক্তি বাংলাদেশের সীমান্ত নিয়ন্ত্রণ করছে। সেটি কোন সীমান্ত খুব সুনির্দিষ্ট করে আমরা যেটি জানি সেটি হচ্ছে মিয়ানমার সীমান্ত, যেখানে রাখাইনরা কয়েক মাস আগে থেকেই বাংলাদেশের সীমান্ত দখল করে নিয়েছে। এ নিয়ে নানান রকম আলাপ আলোচনাও চলছিল, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো তোয়াক্কাই করেনি। বরং আমরা দেখতে পাচ্ছি যে তারা করিডোর দিয়ে দিয়েছে জাতিসংঘের কাছে, যাতে করে রাখাইনদের কাছে, রাখাইন যেই বিচ্ছিন্নতাবাদী অংশটি রয়েছে তাদের কাছে যাতে করে রসদ সরবরাহ করা যায় এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি বলা যেতে পারে একটি যুদ্ধের ক্ষেত্রভূমিতে ব্যবহৃত হতে যাচ্ছে, একটি যুদ্ধের ভূমি হিসেবে ব্যবহৃত হতে যাচ্ছে। সেখানে কার স্বার্থ, কিসের স্বার্থ, এই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো। তার আগে এই যে রাষ্ট্র সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে বলে তৌহিদ হোসেন যে মন্তব্য করেছেন, এই একই রকম কথা কিন্তু শেখ হাসিনা আমাদেরকে বলে গিয়েছিলেন। তিনি কিন্তু বলেছিলেন তিনি ক্ষমতায় থাকতে পারেন, তার কোথাও কোনো অসুবিধাই হবে না যদি তিনি দেশের একটি অংশ বিদেশি শক্তির হাতে তুলে দেন। তিনি সেটি তুলে দিতে রাজি হননি। তিনি কিন্তু মানে আমরা এখন যতই দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা কিন্তু আমাদেরকে সবই বলে গিয়েছিলেন। আমি শেখ হাসিনা সে সময়কার বক্তব্যটি একটু শুনে তারপরে আলোচনাটিতে যেতে চাই, কারণ তিনি বলেছেন যে খুব স্পষ্ট করে বলেছেন যে কারা তার উপর চাপ তৈরি করছিল বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেওয়ার জন্য, এয়ার বেস তৈরি করতে দেওয়ার জন্য। কিন্তু তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি বাংলাদেশের ভূমি বিক্রি করে কিংবা বাংলাদেশের ভূমি অন্য কারো স্বার্থে ব্যবহার হতে তিনি দেবেন না। তাতে যদি কোনো ক্ষতিও হয় তিনি সেই ক্ষতি মেনে নিতে রাজি আছেন। তার বক্তব্যটি আমি আগে শুনে আসতে চাই। যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, আমি তার বক্তব্যটা একটু অসুবিধা নাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, এই জায়গাটার উপরে অনেকেরই নজর। তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরো কোথায় যাবে, যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে আমি জানি, কিন্তু আমি ওটা পাত্তা দিই না। সোজা কথা, আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। যদি ডক্টর নবী, আমরা শুনছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। তিনি কিন্তু এই কথা একবার নয় একাধিকবারই তিনি বলেছিলেন। আজকে সেই কথাই পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে রাষ্ট্র বহির্ভূত শক্তি
তিনি খুব শুদ্ধ বাংলায় বলেছেন, মানে কি বলবো এটিকে, পরিশীলিত বাংলায় বলেছেন। আমরা খুব সাদামাটা ভাবে যদি বলি সেটা হচ্ছে গিয়ে বিদেশি শক্তি বাংলাদেশের সীমান্ত দখল করে নিয়েছে, নিয়ন্ত্রণ করছে। তার মানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কি আছে? আপনি ইন্ট্রোডাকশনে এবং যে ভিডিও ক্লিপ দেখালেন সেখান থেকে স্পষ্ট মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন যে একটি শক্তি, একটি বৃহৎ শক্তি মায়ানমার এর সীমান্তে একটি সেফ করিডোর চাচ্ছে, এবং আরেকটা উদ্দেশ্যের সাথেই সেটা হলো একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ওই অঞ্চলে। রাখাইনের, বার্মার যে রাখাইন প্রভিন্স বা মিয়ানমারের যে রাখাইন প্রভিন্স সেটার অংশ, এবং ভারতের কিছু অংশ, বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা ইস্ট তাইমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার একটা ছিল। আরেকটা ছিল সেন্ট মার্টিন দ্বীপে একটা বেস করা। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে তিনি সেটা দিবেন না, রাজি হবেন না, তিনি বঙ্গবন্ধুর কন্যা। তো আজকে যে জিনিসটা এই সরকারের, এটাও তো একটা অবৈধ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন যে আমাদের সীমান্ত বিদেশিদের দখলে চলে গেছে। আসলে গত কয়েক মাস যাবৎ যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় এসেই বলল যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, সেটা আমেরিকা পছন্দ করে না। এবং তার যে সিকিউরিটি অ্যাডভাইজার তুলসী গাবার্ট দিল্লিতে গিয়ে বললেন বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, এইটা দেশের জন্য, শুধু বাংলাদেশের জন্য না, সমস্ত অঞ্চল তথা বিশ্বের জন্য হুমকি, রিস্কি ব্যাপার। কিন্তু গত 2-3 মাস যাবৎ দেখছি এই বিষয়ে আমেরিকা আর কথা বলছে না। আমেরিকার লেফটেন্যান্ট জেনারেল প্যাসিফিক রিজনের সেকেন্ড ইন কমান্ড, সে এসে বাংলাদেশ সেনাবাহিনী প্রফেসর ইউনূসের সাথে দেখা করে কি আলোচনা করলো সেটা আমরা জানি না। তারপরে গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে স্টেট ডিপার্টমেন্টের 30 জন উচ্চ পদস্থ কর্মকর্তা গিয়েছিল। স্টেট ডিপার্টমেন্ট যখন যায় তখন তারা ডিপ্লোম্যাটিক, সিভিলিয়ান বা ডিপ্লোম্যাটিক জিনিস আলোচনা করতে যায়, কিন্তু তাদের সাথে 1 ডজনেরও বেশি আমেরিকার সেনাবাহিনীর সদস্য ছিল। তো এই যে কি ঘটনা ঘটছে, ইউনূস সরকার সেটা বাংলাদেশের মানুষের সাথে শেয়ার করছে না, কারণ এটা তো অবৈধ সরকার, তাদের কোনো দায়বদ্ধতা নাই। এই ধরনের চুক্তি একমাত্র নির্বাচিত সরকার, জনগণের প্রতিনিধিত্ব সরকারই করতে পারে। এই অবৈধ সরকারের কোনো অধিকার নেই, কোনো ম্যান্ডেট নেই এই ধরনের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার। তো যে ঘটনাগুলো গত 2-3 মাসে ঘটেছে সেটা এখন স্পষ্ট, এখন নাম ধরেই বলা যায়, স্পষ্টভাবেই বলা যায়। বা যেহেতু বাংলাদেশের মিডিয়ার কোনো স্বাধীনতা নেই, সরকার মিডিয়াকে কন্ট্রোল করে, তারা কিছু বলছে না। এবং এই ফরেন মিনিস্ট্রির অ্যাডভাইজার সেও বলছে যে যে চুক্তি হয়েছে সেই চুক্তির নাম দিয়েছে একটা ফ্যান্সি নেম, যে রাখাইনে মানবতা পক্ষের হেল্প করার জন্য এই সেফ করিডোরটা দেওয়া হয়েছে, এই এগ্রিমেন্টটা হয়েছে। আসলে তা না, এটা শুধু রাখাইন প্রভিন্সের লোকজনকে হেল্প করবার জন্য না। তারপর আবার সে বলছে যে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কি চুক্তির মাধ্যমে এটা দেওয়া হয়েছে সেটা প্রকাশ করা যাবে না। তো সেখান থেকে তো আরো স্পষ্ট হয়। আর তাছাড়া ভারতের স্যাটেলাইট পিকচারে দেখা যাচ্ছে এই সেফ করিডোরে রাখাইনদের জন্য যেটা করা হচ্ছে, রাস্তাঘাট অলরেডি তৈরি করা হয়ে গেছে। ভারতীয় আমেরিকান সেনাবাহিনীর অফিসারদের থাকার, খাওয়ার যে কোয়ার্টার, সেগুলো বিল করা হয়েছে। তাদের যে গোলা বারুদ, অস্ত্রশস্ত্র বা সাপ্লাই যেটাই বলেন সেটাও তৈরি করা হয়ে গেছে। তো এগুলো ভারতীয় স্যাটেলাইটের পিকচার থেকে দেখা যাচ্ছে, যদিও সরকার এগুলোকে গোপন করার চেষ্টা করছে। এছাড়া আরেকটা জিনিস,
বাংলাদেশ সেনাবাহিনীর 3 ডিভিশন সৈন্য মোতায়েন করা হয়েছে ওই এলাকায় এই প্রজেক্টকে হেল্প করার জন্য। অর্থাৎ বাংলাদেশের 3 ডিভিশন সৈন্য এই রাস্তাঘাট, বিল্ডিং এগুলো তৈরি অলরেডি করে ফেলেছে, এবং এই করিডোর দিয়ে যাতে এই আমেরিকান সাপ্লাইগুলো সহজে যেতে পারে তার জন্য পাহারাদার হিসাবে তারা কাজ করবে, মানে সিম্পল কথায় বলতে গেলে। তারপরে বলছে যে এই করিডোরটা তৈরি করা হচ্ছে রিফিউজি বা ওইখানের ওই রাখাইন অঞ্চলে যে মানুষদের কাইন্ড অফ ল্যান্ডলক, তারপরে তাদের গৃহযুদ্ধ হচ্ছে, রাখাইন আর্মি কি বলে মিয়ানমারের মিলিটারি জান্তার বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। রাখাইন প্রভিন্সের অলমোস্ট 80% রাখাইন বিদ্রোহীদের দখলে, যার সামরিক জান্তার দখলে মাত্র সামান্য। তো এইটা হলে কি দাঁড়াবে, সিচুয়েশনটা কি দাঁড়াবে? সিচুয়েশনটা দাঁড়াবে মানে সহজ কথায় বলতে গেলে ইউনূস আগুন নিয়ে খেলছে, এবং সেই আগুন যখন আরো দাউ দাউ করে জ্বলবে সেই আগুনে সে পুড়ে মরবে, বাংলাদেশকেও আমাদের সভারেন্টি সার্বভৌমত্ব এগুলো রক্ষা হবে না। মনে করেন সাপোজ এই সেফ করিডোর দিয়ে আমেরিকার গোলা বারুদ রসদ ধরেন রিলিফ সাপ্লাই যখন যাবে রাখাইনে, মিলিটারি জান্তা তারা এটা সহজভাবে নেবে না। তারা যুদ্ধ, 2 গ্রুপের মধ্যে যুদ্ধ হতে পারে, যদিও এটা বার্মার 2টা আবদ্ধহীন গ্রুপের যুদ্ধ হবে, কিন্তু গোলাগুলি যখন শুরু হবে তখন তো আর ওই কি বলে সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তার স্পিল ওভার ফায়ারিং বাংলাদেশে আসতে পারে। তখন বাংলাদেশ সেনাবাহিনী যদি রেসপন্ড করে, তখন বার্মার আর্মি তারা রেসপন্ড করবে, তখন বার্মার সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে যেতে পারে। তারপরে রাখাইন আর্মির এইটা সেফ করিডোরটা করাই হচ্ছে তাদেরকে আমেরিকা সাহায্য করবে। আমেরিকা কেন সাহায্য করবে? তাদের বর্তমানে চিরশত্রু বা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো চায়না, মিলিটারিলি অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি। সেই চায়না তো এটা সহজভাবে নেবে না। তারপরে ভারতের ইন্টারেস্টও রয়ে গেছে এখানে। ভারতও যদিও আমেরিকা এবং ইন্ডিয়া অথবা মোদি এবং ডোনাল্ড ট্রাম্প ভাই ভাই বন্ধুত্ব কোলাকুলি করলো, বলে দিল যে বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিল, কিন্তু গত 2-3 মাসের ঘটনায় সেটা মনে হচ্ছে না। তো তখন ভারতও তাদের স্বার্থ রক্ষার জন্য, কারণ 7 সিস্টার ওইখানে রয়ে গেছে, এখানে যদি রাখাইনদের সাথে যদি বার্মার যুদ্ধ হয়, মিয়ানমারের যুদ্ধ হয়, বাংলাদেশে যদি ইনভলভ হয়, তখন ওই ভারতীয় যে ওই 7 সিস্টার তারাও ইনভলভ হবে। তার মানে তখন বাংলাদেশে হবে একটা ব্যাটল ফিল্ড ফর প্রক্সি ওয়ার অফ দি সুপার পাওয়ার, এবং সেটা একটা সাংঘাতিক ঘটনা হবে। মানে আমরা যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, যে সার্বভৌমত্ব অর্জন করেছিলাম, সেটা ধ্বংস হবে, এবং এই ঘটনাটা আমাদের ক্ষমতার বাইরে যাবে। অর্থাৎ ইউনূস তো তখন কিছু করতে পারবে না। তা এখন ইউনূস কেন এই কাজটা করতেছে সেটা বড় কথা। সেটা হলো কি, যে সে ক্ষমতায় আসার পরে, অবৈধভাবে ক্ষমতায় আসার পরে আমেরিকার, ইউরোপিয়ান কমিউনিটি, ইউনাইটেড নেশনস এদের সাপোর্ট নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে, এবং লোকাল যে সন্ত্রাসী যাদেরকে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র, আসলে তারা ছাত্র না, তারা হলো পেইড সন্ত্রাসী। এই যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে $29 মিলিয়ন USAID থেকেই গিয়েছে বাংলাদেশে, এবং আর 21 মিলিয়ন গিয়েছে ভারতে, কিন্তু ভারতে 21 মিলিয়ন খরচ হয় নাই, সেটা ডাইভার্ট করা হয়েছে বাংলাদেশে। অর্থাৎ $50 মিলিয়ন খরচ করা হয়েছে শুধু আমেরিকার একটা এজেন্সির থেকে, এছাড়া তো আরো অনেক কিছু ছিল। তো এই যে টাকাগুলা যারা আন্দোলন করেছে এরা টাকা খেয়ে করেছে, তার ভাড়া খেটে এই সন্ত্রাসগুলা করেছে। তো কাজেই ইউনূস সে নিজেকে বলে যে এই সন্ত্রাসীরা তার হলো নিয়োগদাতা। তো ক্ষমতা আসার পরে ইউনূসের যে পপুলারিটি ছিল এই সন্ত্রাসীদের
তাদেরকে সমন্বয়কারী বলা হয়, সমন্বয়কারীদের যে পপুলারিটি ছিল তাদের সেই দুর্নীতির কারণে সেইটা ধ্বংস হয়ে গেছে, তাদের পপুলারিটি ধস নেমেছে। ইউনূসের এই 9 মাসের তার যে আসল চেহারা সেটা ফুটে উঠেছে, যার ফলে জনগণের সমর্থন হারিয়েছে। এখন সে ক্ষমতায় টিকে আছে শুধু আর্মির সমর্থনে অথবা আর্মির সো-কল নিরপেক্ষতার জন্য। কাজেই সে দেখেছে তার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে, সে এই জন্য দেশকে বিক্রি করে দিতে সে দিয়ে ক্ষমতায় থাকতে চায়। এবং এই যে রাখাইন আর্মির জন্য বা বিদ্রোহীর জন্য যে সেফ করিডোর তৈরি করা হলো, যে আমেরিকাকে যে চুক্তি করে যেটা দিয়েছে, যেটার ভিতরে খবর জানি না, এটা কেন করেছে যে এখানে যদি যুদ্ধ ভাব হয় বা যুদ্ধের সৃষ্টি হয়, আমি যে সিনারিওর কথা বললাম, তখন তার সুবিধা হবে বলে ইলেকশনের দরকার নাই। এখন তো বাংলাদেশের রাজনৈতিক দল বিদেশিরাও চাপ দিচ্ছে ইলেকশনের জন্য, সে ইদানিং বলেই বেড়াচ্ছে। তার সমর্থকরা প্রথম বলল যে সে 5 বছর ক্ষমতায় থাকতে হবে, তারপরে তারা উপদেষ্টারা বলা শুরু করলো। এখন সে নিজেই গতকালকে বা গত পরশু আল জাজিরার সাথে এক ইন্টারভিউ এসে বলেছে যে জনগণ চায় সে আরো ক্ষমতায় থাকুক, আরো 5 বছর ক্ষমতায় থাকুক। কোন জনগণ চায়? তার যে নিয়োগদাতা, তারা এত ঘটা করে, এত পয়সা করে, দুর্নীতি করে, এত কিছু করে একটা দল করলো। সেই দল যখন করে কোটি কোটি টাকা খরচ করে লোকজন এনে দল করলো, এই নববর্ষ উদযাপন করলো এই পার্টি, এই নাহিদ এন্ড আদার্স। সেখানে 100-র বেশি ছিল ক্যামেরাম্যান, আর দর্শক শ্রোতা ছিল 7-8 জন। মানে তারপরে তাদের ভিতরেও ডক্টর নবী ওই প্রসঙ্গগুলোতে আসতেছি, কিন্তু আমি একটু বলছি যে ইউনূস এই বিশ্বাসঘাতকতা দেশকে বিকৃতি করে দিচ্ছে নিজকে ক্ষমতায় থাকার জন্য। অ্যাট এনি কস্ট, যে কোনো কিছুর বিনিময়ে তুমি ক্ষমতায় থাকবে, সেই জন্য সে আমেরিকাকে এই রাখাইনের সেফ করিডোর দিয়ে দিছে। এখন দেখুন, মানে এটা যে এখন দিয়েছে তা কিন্তু নয়। প্রথমে তারা ক্ষমতায় এসেই আমরা দেখলাম যে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করে দিল নানান পরিবেশের অজুহাত দেখিয়ে। মানে তারা এসেছিল এই ক্ষমতায় এই উদ্দেশ্য নিয়ে। এক্স্যাক্টলি। এখন মানে 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 কি দেখতে পাচ্ছেন ভবিষ্যৎটা? আমরা খুব নিকট আমরা দেখছি যে ভারত পাকিস্তান একটা মুখোমুখি যুদ্ধ অবস্থায় আছে। তার রেশ আমাদের এদিকে এসেও কিন্তু পড়বে। তার আমি আপনার সমর্থনে বলি এই পয়েন্টটাতে, যখন কাশ্মীরে সন্ত্রাসীরা অ্যাটাক করলো, ভারত পাকিস্তান তারা রাইভাল, শত্রু ভাব, এটা অনেক দিন থেকেই। এই ঘটনার পরে ভারত একদম তারা বদ্ধপরিকর, তাদের কাছে ইন্টেলিজেন্ট ইনফরমেশন আছে এটা পাকিস্তানি সন্ত্রাসীরা এই কাজটা করেছে। সেখানে কি হলো, যে সন্ত্রাসীরা এই কাজটা করেছে তাদের যে প্রধান বাংলাদেশে, সে এই অন্তর্বর্তী সরকারের আইনমন্ত্রীর সাথে দেখা করেছে। এখানে শেষ না, তারপরে সে কাশ্মীরের সন্ত্রাসী ঘটনায় আসিফ নজরুল একটা স্টেটমেন্ট দিয়েছে যে এইখানে পাকিস্তান থেকে অস্ত্র যাওয়া সম্ভব না, এটা ভারত থেকেই অস্ত্র সাপ্লাই করে ভারতীয়রাই করেছে, এবং ব্যঙ্গ করে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা প্রধান তারা এই ঘটনাটা ঘটিয়েছে। তো এইটার কি প্রমাণ হয়? বাংলাদেশের এই কনফ্লিক্টে নাক গলার কোনো দরকার ছিল না। তারা প্রথমত পাকিস্তানকে সমর্থন করছে ন্যাক্কারজনকভাবে, আর সেকেন্ড হলো যে এই কথাগুলা বলে তারা চাচ্ছে বাংলাদেশে এই ভারত তো চুপ থাকবে না, তাদের কাছে যদি প্রমাণ থাকে যে যে সন্ত্রাসীরা কাশ্মীরে এই সন্ত্রাস করেছে তাদের কানেকশন বা তাদের প্রতিনিধি বাংলাদেশে থাকে, আবার যেখানে এই সরকারের আইনমন্ত্রী বা আইন উপদেষ্টা যখন ভারতকে ব্লেম দিচ্ছে, পক্ষ নিচ্ছে পাকিস্তানের, তখন এটার প্রতিবাদে যা ঘটবে, পাকিস্তানে যা ঘটবে তার স্পিল ওভার বাংলাদেশেও আসতে পারে। কাজেই ওভারঅল আমরা একটা সাংঘাতিক বিপদের দিকে আগাচ্ছি। আমি যেটা বললাম যে ইউনূস ও আগুন নিয়ে খেলছে,
এক্স্যাক্টলি তাই, এবং সেই আগুনে সে পুড়ে মরবে, আমাদের দেশটাকে ধ্বংস করবে। আমাদের যেখানে প্রক্সি ওয়ার যদি হয় আন্তর্জাতিক শক্তি সুপার পাওয়ারের, তো আফগানিস্তানে কি ঘটেছে আমরা জানি, ভিয়েতনামে কি ঘটেছে আমরা জানি, ইরাকে, এই সমস্ত যে ঘটনাগুলো অলরেডি এই আন্তর্জাতিক সংঘর্ষের জন্য যে ঘটেছে সেগুলো বাংলাদেশে হবে। তা আমাদের সার্বভৌমত্ব, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক অবস্থা, সামাজিক কাঠামো তো অলরেডি ক্ষতি হয়েছে। এখন বাকি যেটুকু আছে সেটাও ইউনূসের এই স্বার্থপর নীতির জন্য, অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য এইভাবে ন্যাক্কারজনকভাবে ওপেনলি আমেরিকাকে সাহায্য করছে এবং তারা প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ নিচ্ছে। এটা আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। বাংলাদেশের জনগণ, যেহেতু মিডিয়া নাই, ওখানে কি হচ্ছে, ইউনূস কি করছে তারা জানে না। এই জন্য আমরা প্রবাসে যারা আছি, আমরা গত সপ্তাহের 23 তারিখে ফার্স্ট টাইম ইন হিস্ট্রি আমরা আমেরিকার যে ন্যাশনাল প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি। মেইন স্ট্রিম মিডিয়ার উপস্থিত ছিল, 10-12টা এজেন্সির লোক এসেছিল। হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্টে যারা কাজ করে এরকম সাংবাদিকও ছিল। তাদেরকে আমরা এই কথাটাই বলেছি যে ইউনূসকে ষড়যন্ত্রের মাধ্যমে এই আমেরিকান বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, ইউনাইটেড নেশনস এবং ইউরোপিয়ান ইউনিয়ন কমিউনিটি এরা ক্ষমতায় বসিয়েছিল লোকাল সন্ত্রাসীদের মাধ্যমে ষড়যন্ত্র করে, ধ্বংসাত্মক কার্য করে। কিন্তু এখন ইউনূসের আসল পরিচয়টা এই 9 মাসে জানা গেছে। কিন্তু বাংলাদেশে যেহেতু মানুষ মিডিয়ার স্বাধীনতা নিয়ে মানুষ জানে না, আমরা এই জন্য বাধ্য হয়েছি আমেরিকার ন্যাশনাল প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের জনগণকে জানাতে চাই, বিশ্ববাসীকে জানাতে চাই, আর বিশেষ করে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, কারণ প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন এই ষড়যন্ত্রটা করে তারা বাস্তবায়িত করেছে। আমরা আশা করেছিলাম যে এই ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন এই ভুলটা তারা সংশোধন করবে, এই অন্যায়টা সংশোধন করবে। প্রথম দিকে স্টেটমেন্টে আমরা সেটাই ভেবেছিলাম, কিন্তু এখন এই যে 3-4 মাসে যে আলোচনাগুলো হলো, আমেরিকান মিলিটারি লিডাররা যাচ্ছে, স্টেট ডিপার্টমেন্টের হাই অফিসিয়াল যে গিয়ে ওই সমস্ত অঞ্চল দেখছে এবং তারা মেক শিওর করছে, এবং আজকে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকারই করেছে যে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে এবং চুক্তিতে আমাদের বর্ডার ইজ নাও কন্ট্রোল বাই ফরেন কান্ট্রিজ, আউটসাইড কান্ট্রি। আর তাছাড়া যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, যেখানে ইউনূস সরকার হেল্প করেছে, সেগুলো এখন প্রকাশ হয়ে গেছে। তো সেই জন্য আমরা বাধ্য হয়ে ইউনূসের এই মুখোশটা খুলে দিয়েছি 23 তারিখে সাংবাদিক সম্মেলন করে, যে সে একজন মিথ্যাবাদী। গতকালকেই আল জাজিরাতে বলেছে যে জনগণ চায় আরো 5 বছর সে ক্ষমতায় থাকুক। কোন জনগণের রায়ে সে পেয়েছে? তো সে একটা অবৈধ সরকার এই ধরনের চুক্তি করতে পারে না জাতীয় ইস্যুতে। তারপরে সে একজন করাপ্ট লোক, ক্ষমতায় বসে 666 কোটি টাকার কর সে ফাঁকি দিয়েছে। সে একজন এবং তার রিজিউমও করাপ্ট। তার যারা নিয়োগদাতা যাদেরকে বলছে, তারা স্যান্ডেল, জুতা কেনার পয়সা ছিল না, স্যান্ডেল পরতো, টিউশনি করে তাদের জীবন চলছে। তারা আজকে কোটি কোটি টাকার মালিক। একজন সমন্বয়কারীর পিএ সেই কয়েকশো কোটি টাকার মালিক। তো কাজেই ইউনূস নিজে একজন কি বলে করাপ্ট, তার রিজিম করাপ্ট, তার সাপোর্টাররা করাপ্ট। আর একটা হলো হিউম্যান রাইটস ভায়োলেটর। যে আমেরিকা বলে, সবসময় বলে, বা ওয়েস্টার্ন কান্ট্রি বলে, তার দে বিলিভ ইন হিউম্যান রাইটস ভায়োলেশন, এর জন্য অনেক দেশের অনেক সরকারের তারা পতন ঘটিয়েছে। ইউনূস তাদেরই অ্যাপয়েন্টে ইলিগালি ইনস্টলড একটা গভর্নমেন্ট বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেট এমনভাবে করেছে পৃথিবীর অন্য কোথাও এইভাবে হয় না। এই যে মব জাস্টিস বা মব কিলিং, আপনি আমাকে প্রশ্ন করার কোনো সুযোগ দিচ্ছেন না। আসলে এই যে মব জাস্টিস, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি দেখেছেন যে সাবেক আইনমন্ত্রী, মানে একজন বন্দী, তার সর্বোচ্চ
নিরাপত্তা সর্বোচ্চ হেফাজত থাকা দরকার, সেগুলি নাই। গত 9 মাসও তারা সেটি প্রতিষ্ঠিত করতে পারেনি। আমি এই বিষয়টাতে আসবো, আমি এই পয়েন্টে আসছিলাম না, এই পয়েন্টে যাওয়ার আগে দেখুন, আমরা যখন দেখছি যে মানে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বহির্শক্তির হাতে দেশের সীমান্ত, তিনি এর চেয়ে বেশি খোলাসা করে আসলে আর কি বা বলবেন? এইটুকুই যথেষ্ট যে তারা দেশদ্রোহী একটা কাজ করেছে। দেখুন, তাহলে মানে শেখ হাসিনার বক্তব্যটা আমি আরেকবার একটু শুনি। উনি কিন্তু খুব খোলাসা করে, খুব স্পষ্ট করে মানুষকে জানিয়েছেন, তিনি কিন্তু খুব স্পষ্ট করে জানিয়েছেন যে কি হতে চাচ্ছে, তার উপরে কি চাপ, তার কাছে কি চাওয়া হচ্ছে, এবং তিনি যে দিতে রাজি নন। আমার মনে হয় মানুষের জিনিসটা আর একটু বোঝা উচিত যে আমরা পৃথিবীতে একমাত্র জাতি যারা রক্ত দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই পৃথিবীর আর কাউকে এই পরিমাণ ত্যাগ করে কিন্তু দেশ স্বাধীন করতে হয়নি। আমরা হচ্ছে গিয়ে সেই জাতি, আর আজকে আমরা আমাদের দেশটাকে হারাতে বসেছি, রাইট? এবং শেখ হাসিনা হতে পারে তিনি গত 15-16 বছরে তিনি অনেকগুলো ভালো নির্বাচন দেননি, হতে পারে তার মানে একটা অটোক্রাসি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তিনি তো দেশের সঙ্গে বেইমানি করেননি। এই কথাটি আজ খুব স্পষ্ট। আমি তার বক্তব্যটা আরেকবার একটু শুনতে চাই। শিওর। যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানানো। যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, এই জায়গাটার উপরে অনেকেরই নজর। তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে? যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরো কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে, আমি জানি, কিন্তু আমি এটা পাত্তা দিই না। সোজা কথা, আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট, যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। যদি দেখুন, মানে আমার বরং আজকে খুব খারাপই লাগছে যে শেখ হাসিনাকে মানে যেভাবে করে তাকে বলা হয় যে তিনি ভারতের তাবেদারি করেছেন, যেভাবে করে বলা হয় তিনি দেশের স্বার্থ সংরক্ষণ করেননি, কিন্তু তিনি ক্ষমতায় আঁকড়ে থাকতে চেয়েছেন। কই না তো, তিনি তো ক্ষমতায় এই আপোষ করলে আজকে ডক্টর ইউনূস যে আপোষ করেছেন, তার উপদেষ্টা, তার পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করছেন যে আমাদের সীমান্ত এখন বহির্শক্তি নিয়ন্ত্রণ করছে। আজ বঙ্গোপসাগরে তারা ঘাঁটি নির্মাণ করে ফেলেছে, সব বন্দোবস্ত পাকা করে ফেলেছে। কই, শেখ হাসিনা তো ক্ষমতায় থাকার জন্য সেটি করেননি, তাহলে তাকে আমরা কেন সেই অপবাদটা দিচ্ছি? আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো হলো ষড়যন্ত্র করে, মানুষকে প্রতারণা করে এবং সূক্ষ্মভাবে এই জিনিসগুলো প্রচার করা করে বা আমাদের দেশের কিছু একটা অংশ, আমাদের দেশের কিছু লোকজনকে মিসলিড করা হয়েছিল, প্রতারণা করা হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কি বলেছিল? যে দুর্নীতি। এখন শেখ হাসিনার 16 বছরের দুর্নীতিকে যদি আমরা ইন্ডেক্স 1 ধরি, তাহলে ইউনূসের পার্ট তার ব্যক্তিগত
দুর্নীতি এবং তার সহকর্মী তার রেজিমের এটা প্রায় কয়েক শত গুণ বেশি এই 16 বছরের দুর্নীতির এক স্ট্যাটিস্টিক দেওয়া যায়, সেই সুযোগ এখানে নাই। তো তারপরে তাই যে বলে স্বৈরশাসক বলা হচ্ছে, উনি গণতন্ত্র হরণ করেছে। উনি তো নির্বাচনের মাধ্যমে অন্তত 35% লোক তো ভোট দিয়েছিল, যারা আওয়ামী লীগের কিছু সাধারণ লোক, বিএনপি এরা বয়কট করেছিল, তারা ইলেকশনে আসে নাই। আর এই সরকার কে? এই সরকার হলো অবৈধ সরকার, তারা নির্বাচনের মাধ্যমে তারা আসে নাই এবং এখন অবৈধভাবে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসে, বৃহৎ শক্তির সমর্থনে ক্ষমতায় এসে তারা আরো 5 বছর থাকার জন্য চেষ্টা করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে। বিবিসির ইন্টারভিউ বলছে, মিথ্যা কথা বলছে যে জনগণ চায়, এটা একটা ডাহা মিথ্যা কথা। তারপরে এই যে কোন জনগণ, হ্যাঁ কোন জনগণ, কোন জনগণ? আমরা তো জানি যে ওনার যে নিয়োগদাতা তাদের পিছনে আজকে কোনো জনগণ নেই। তো কাজেই কোন জনগণ, এটা একটা বাস্তব কোশ্চেন। তারপরে সে যে সমস্ত অভিযোগ মানে তার চুক্তির বিষয়গুলো ডিসক্লোজ না করে, প্রথমত অবৈধ সরকার এই ধরনের কোনো চুক্তি করতে পারে না। তারপরে যদি করে থাকে, তাদের উচিত হবে জনগণের মাঝে এটা খোলাসা করা যে কি কি কারণে। এখন যারা বলছে যে মানবিক কারণে করিডোর করা হয়েছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। মানবিক কারণে তাহলে অস্ত্রের জন্য গোলা বারুদ কেন, গোডাউন কেন তৈরি করা হচ্ছে? আমেরিকার সেনাবাহিনীর লোকজন কেন সেখানে যাচ্ছে? সেখানে তো ইউনাইটেড নেশনসের রিলিফ এর লোকজন যাওয়ার কথা ছিল। তো কাজেই প্রতারণা করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। মানুষের এখন লোকে চোখ খুলে গেছে, প্রমাণ হচ্ছে, আবার প্রমাণ হলো শেখ হাসিনা সবসময় সত্য কথা বলেছেন। তার প্রমাণ এই যে এই দুটো ঘটনা, যে আমেরিকা চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করার জন্য, আর চেয়েছিল রাখাইনের, চায়নার বিরুদ্ধে রাখাইনের ওইখানে সবকিছু মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র, সেটা হয়তো সুদূর প্রসারী। এই জন্য তার অল্টারনেটিভ হিসাবে এখন রাখাইন সেনাবাহিনীকে অস্ত্র দিয়ে সাহায্য করে বার্মাকে বা মিয়ানমারের যে সামরিক জান্তা, তাদেরকে অপসারণ করে মিয়ানমারটাকে খণ্ড খণ্ড করে সেটাকে কন্ট্রোল করা এবং সেটাকে চায়নার বিরুদ্ধে ব্যবহার করা, আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করা। সেইটা যদি হয় তাহলে আমরা পড়ে যাব, কাইন্ড অফ স্যান্ডউইচ হয়ে যাব। এই বৃহৎ চায়না, আমেরিকা, ইন্ডিয়া ভার্সাস আমেরিকা, এবং রাশিয়া ন্যাচারালি আছে এখানে, হ্যাঁ রাশিয়াও ন্যাচারালি ইন্ডিয়াকে সমর্থন করবে, এবং চায়নাও কিন্তু চাচ্ছে তারা ভারতের সাথে ইউনুস চেষ্টা করেছিল চায়নাকে ভারতের বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে দাঁড় করানো, কিন্তু ভারতের বিরুদ্ধে তারা চায়না ইন্টারেস্টেড না, কারণ চায়না তাদের আমেরিকার যে ট্যারিফের জন্য যে যুদ্ধ শুরু হয়েছে, ইকোনমিক যুদ্ধ, এখানে আমেরিকার চায়নার মার্কেট কমে যাবে। চায়নার ইকোনমি তো হলো ম্যানুফ্যাকচারিং ইকোনমি, তাতে তো ওই মালগুলো বিক্রি করতে হবে, এবং ভারত একটা বিরাট দেশ, 140 কোটি লোকের দেশ। তো সেই জন্য তাদের বর্ডারে যে সমস্যাগুলো ছিল ইন্ডিয়া এবং চায়না, সেগুলো তার অনেকগুলো সমাধান করে ফেলছে। গত যে ন্যাশনাল ডেতে যে মেসেজ গ্রিটিংস পাঠিয়েছে চায়নার প্রেসিডেন্ট, সে বলছে যে ড্রাগন এবং এলিফ্যান্ট, মানে চায়নার সিম্বল আর আমেরিকার ইন্ডিয়ার সিম্বল, দে উইল ডান্স টুগেদার। তো কাজেই আমেরিকা যখন চায়নার বিরুদ্ধে লড়বে, ইউনুস আশা করছে যে কি বলে ভারত চায়নার মধ্যে গন্ডগোল আছে, তারা একত্র হবে না, তারা নিজের স্বার্থেই একত্র হবে। তাছাড়া তো ওই কাশ্মীরের যে ঘটনাটা ঘটলো, সেখানে ভারতকে তাদের বন্ধুকে মেনে নিতে হবে, এবং চায়না যদি তাদের পাশে থাকে অথবা হোস্টাইল না থাকে, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ হবে চায়নার। তো কাজেই আমি বারবার যেটা বলছি যে ইউনুস ক্ষমতায় থাকার জন্য, তার ব্যক্তি স্বার্থের জন্য সে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়েছে। সে বাংলাদেশকে বিক্রি করে দিতে সে হেজিটেট করবে না, এবং সে এই আন্তর্জাতিক যে প্রক্সি ওয়ারের মধ্যে যে সে ইনভলভ হচ্ছে, উদ্দেশ্য হলো যদি যুদ্ধ শুরু হয় বা যুদ্ধ যদি খেলাও হয়, তখন ইলেকশনের সে চাপ দিবে যে ইলেকশনের দরকার নাই, এই অবস্থায় ইলেকশন হতে পারে না।
তো সেই জন্য ওভারঅল ইউনূস একজন দেশদ্রোহী এবং তার কোনো দেশপ্রেম নেই। বাংলাদেশের জন্য সে কিন্তু কিছুই করে না। বেসিক্যালি সে একটা করাপ্ট মানুষ, সে একজন করাপ্ট, তার রেজিম করাপ্ট এবং সে মিথ্যাচার করে। যেমন বাংলাদেশকে শেখ হাসিনা 15 বছরে উন্নয়নের সড়কে নিয়ে গিয়েছিল এবং আমাদেরকে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এরা রিকগনাইজ করেছে যে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের একটা মডেল। ইউনূস এক ইন্টারভিউ বলতেছে যে এগুলা সব মিথ্যা কথা। এখন খবর বের হয়েছে যে বাংলাদেশে আরো 30 লাখ লোক দারিদ্র সীমার নিচে চলে যাবে। এরই মধ্যে আমাদের জিডিপি প্রায় 2 ভাগের নিচে নেমে এসেছে। এগুলো তো আছেই, কিন্তু আমি যেটা সবচেয়ে উদ্বিগ্ন সেটি হচ্ছে যে আমার দেশটি যে দেশ আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। রাজনীতি থাকবে কিন্তু আমার দেশ হাতছাড়া হয়ে যাচ্ছে। এর চেয়ে তো বড় উদ্বেগের আর কিছু নেই, এর চেয়ে বড় গাদ্দার। এই জন্য মানে বাংলাদেশের নাম্বার 1 এনিমি, শত্রু, সে হলো ইউনূস, এবং সবচেয়ে বড় দেশদ্রোহী সে হলো ইউনূস এবং তার সঙ্গীরা। ডক্টর নবী এই জন্যই কি ধরেন এই কাজগুলো করতে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ একটা বড় প্রতিবন্ধক। সেই কারণে কি তারা এখনো পর্যন্ত ধরেন গত 8 মাস 9 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হামলা এগুলো তো অব্যাহত রেখেছেই। আপনি যদি দেখেন যে সাবেক আইনমন্ত্রী যিনি পুলিশ হেফাজতে হাজিরা দিতে গিয়েছিলেন, সেইখানে তাকে যে পরিমাণ, তিনি মোটামুটি দেখেন এটা তিনি বয়স্ক মানুষ, তার উপরে তিনি পুলিশি হেফাজতে আছেন। পুলিশি হেফাজতে নির্যাতন এর চেয়ে মারাত্মক ভয়ঙ্কর কিন্তু আর কিছু নেই। আমরা জানি যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক গুম খুনের অভিযোগ আছে, সেগুলো অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিকৃষ্ট। মানুষ সে কারণে আওয়ামী লীগ উপর কিন্তু ক্ষিপ্ত। কিন্তু আপনি এইরকম ঘটনা যদি অব্যাহত থাকে, আমি একটু দেখতে আসতে চাচ্ছিলাম। আপনি দেখেছেন? দেখেন, আমি দেখেছি। আসলে আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। আমরা তো এতক্ষণ আলোচনা করলাম বহির্বিশ্বের ব্যাপারে আমরা সম্পৃক্ত হচ্ছি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু ওই সমস্যাটা যদি আমরা একটু দূরে সরিয়ে রাখি কিছুক্ষণের জন্য, ইউনূস ক্ষমতায় এসে কি করেছে? সে প্রতিহিংসা পরায়ণ একজন ব্যক্তি, সেটাই সে প্রমাণ করেছে। সে এসেই শেখ হাসিনাকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সে উঠে পড়ে লেগেছে। একটা এক্সাম্পলও দেখাতে পারবেন না সে গত 9 মাসে একটা পজিটিভ কোনো কাজ করেছে। সে সব ধ্বংসাত্মক, প্রতিহিংসা পরায়ণ এবং প্রতিশোধ নেওয়ার জন্য। শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনো প্রতিহিংসা পরায়ণের কাজ করে নাই। যেগুলো করেছে সেগুলো আইনের মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন সংস্থা, যেমন প্রথম যেটা কি বলে বিষয়টা সামনে আসলো সেটা হলো বাংলাদেশে যে কোনো ব্যাংকের এমডির বয়স সীমা হলো 60 বছর। সে 71 বছর পর 11 বছর বেআইনিভাবে থেকেছে। যখন তাকে বাংলাদেশ ব্যাংক ফায়ার করেছে, সে কোর্টে মামলা করেছে, সে সেখানে হেরে গিয়েছে। সে কর ফাঁকি দিয়েছে,
কর সেই মামলায় তার শাস্তি হয়েছে 666 কোটি টাকা শাস্তি হয়েছিল। সেটা ক্ষমতায় বসেই সেটা মাফ করে নিয়েছে। সে যে একজন দুর্নীতিবাজ সেটা প্রমাণ। আরেকটা জিনিস যেটা যে আজকের যে ঘটনাটা আপনি দেখালেন টিভিতে, যে আইনের শাসন বাংলাদেশে নেই। পুলিশ হেফাজতে একজন আইনমন্ত্রী, বয়স্ক মানুষ, যার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে এইভাবে পুলিশের প্রোটেকশনে মারা হলো, পিটানো হলো, লাঞ্ছিত করা হলো। এবং শুধু উনি প্রথম না, এর আগেও যে অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা মুক্তিযোদ্ধা, যারা দেশ স্বাধীনের ভূমিকা রেখেছিলেন, তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। এবং আজ পর্যন্ত উনি এগুলো নিন্দা করেন নাই। প্রথমত পুলিশ তো তার আন্ডারে, পুলিশের মাধ্যমে এগুলা কন্ট্রোল করা যেতে পারতো এবং এগুলা অ্যান্টিসিপেট করা যায় যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সে প্রতিরোধের কোনো ব্যবস্থা করে নাই, নিন্দা করে নাই, কারণ সে এই প্রতিশোধে বিশ্বাসী। সে আপনি যেটা উল্লেখ করলেন যে সে যেটা করতে চাচ্ছে তার কি প্রতিবন্ধকতা আওয়ামী লীগ? অবশ্যই সে ভাবতেছে, কারণ আওয়ামী লীগ একটি পুরানো রাজনৈতিক দল। বঙ্গবন্ধু এই দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন। এই দলের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমরা দেশ স্বাধীন করেছি। এখন বাংলাদেশে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সামাজিক যে মানুষের যে মব কিলিং করা হচ্ছে, বাড়িঘর লুটতর করা হচ্ছে আওয়ামী লীগের লোকজন, ৭১-এও কিন্তু পাকিস্তানিরা এটা করতে সাহস পায় নাই। আর ইউনূস সে জেনে শুনে সজ্ঞানে এই কাজগুলা করতেছে। প্রথমত ক্ষমতা এসে সে যে কাজটা করলো, আমেরিকায় এসে ভয়েস অফ আমেরিকার সাথে ইন্টারভিউ বলল যে আমরা সেট বাটন পুশ করে অতীতকে মুছে দিয়েছি। যে ৭১-এ যুদ্ধের মাধ্যমে আপনি উল্লেখ করেছেন যে কত স্যাক্রিফাইস, কত ত্যাগের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি, সেই ইতিহাসকে সে মুছে ফেলতে চেয়েছিল। বঙ্গবন্ধুর বাড়ি পুরানো হলো, প্রোটেক্ট করে নাই। বঙ্গবন্ধুর বাড়ি সেকেন্ড টাইমে যখন ভেঙে ফেলা হলো, নাকে তেল দিয়ে সে এবং তার উপদেষ্টারা ঘুমিয়েছে বলে তারা জানতো না। এই ঘটনার কয়েক ঘন্টা পরে স্টেটমেন্ট দিয়েছে আমরা জানতাম না। তো এই মিথ্যাচার এবং মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা, বঙ্গবন্ধুর প্রতি অবমাননা, এগুলো সবকিছু মিলে মনে হচ্ছে সে ক্ষমতায় এসেছে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের, শেখ হাসিনার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে, এই যে টিউলিপের বিরুদ্ধে সে যে নাটক শুরু করেছে দুদককে দিয়ে সমস্ত, এটা হাস্যকর ব্যাপার। ব্রিটিশ সরকার তারা ইনভেস্টিগেট করে দেখেছে যে এই টিউলিপের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, অথচ একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে একটা মিডিয়া ট্রায়াল করে সেই পরিবারকে, এই ইয়াং লেডি, তার ভবিষ্যৎ, সে হয়তো ভারত ইন্ডিয়ার কে বলে কি ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী হতে পারতো, তার এত পটেনশিয়াল ছিল। মিথ্যা মামলা দিয়ে তার নামে এই মিডিয়া ট্রায়াল করতেছে। তো কাজে ইউনূস ওভারঅল ক্ষমতা এসে যদি সুযোগ ছিল তার দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়া অথবা স্ট্যাটাস কো মেনটেন করা, কিন্তু সেটা তো তার উদ্দেশ্য না। তার উদ্দেশ্য হলো ষড়যন্ত্র করে ক্ষমতা এসেছে, শেখ হাসিনার বা আওয়ামী লীগের বিরুদ্ধে সে প্রতিশোধের যত কিছু সম্ভব সেটা করবে। আর হলো বাংলাদেশকে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ক্ষমতার লোভে সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে, বাংলাদেশটাকে ধ্বংস করছে। ইকোনমিক ধ্বংস তো অনেক আগেই করেছে। তো আমরা ইন্টারনাল ব্যাপারে যদি আলোচনা করি, মনে করেন জনগণের আন্দোলনের ফলে বা মিলিটারি যদি এদের মাইন্ড চেঞ্জ করে, তারা সত্যিকারের দেশপ্রেমের ভূমিকা পালন করে, সে হয়তো ইউনূস থাকবে না। কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, এই যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের লোকজনকে মব কিলিং করা হয়েছে, তাদের বাড়িঘর লুট করা হয়েছে, তারা কি এগুলো সহজে ভুলে যাবে? অর্থাৎ আমি যেটা বলতে চাই, ২০০০ থেকে ৩,৫০০ পর্যন্ত আওয়ামী লীগের কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাড়িঘর, আমার যে আমি একটা লাইব্রেরি করেছিলাম সেটা ভেঙে ফেলা হয়েছে। অপরাধ আমার ওই লাইব্রেরির নাম দিয়েছিলাম জয় বাংলা পাঠাগার। আমি বিদেশের নাগরিক, বিদেশে থাকি, নিজের পকেটের পয়সা খরচ করে গ্রামের মানুষের লেখাপড়ার আলোর জ্ঞান ছড়ানোর জন্য একটা লাইব্রেরি করেছিলাম, সেটা ধ্বংস করেছে। তো মানে ৭১-এ যারা
আমাদের বিরুদ্ধে লড়েছিল, তাদেরই বংশধররা, তারা ৭১-এর সাথে ভয়ঙ্কর ভাবে মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের সমস্ত কালচার, সমস্ত একজন মন্তব্য করেছেন সালেহা খানম, তিনি মন্তব্য করেছেন যে সে দেশ শাসন করতে আসেনি, মানে ডক্টর ইউনূসের কথা বলছেন। সে শেখ হাসিনার যা যেখানে আছে সব ধ্বংস করে দেবে, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে শেষ করে দেবে, এমনকি শেখ মুজিবের অর্জন বাংলাদেশ সেটাকেও মুছে দেবে। উনি ঠিকই বলেছে, এবং আমি এই কথাগুলাই বলছিলাম যে উনি ঠিক, আমি যারা বলতে চাচ্ছিলাম সেটাই উনি বলেছেন এক্স্যাক্টলি। তার এটাই ইউনূসের উদ্দেশ্য, তার আর কোনো এইম নাই, এইম হলো প্রতিশোধ নেওয়া। কিন্তু শেখ হাসিনা কখনো তার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার কিছু কোনো প্রচেষ্টাই করে না, যা হয়েছে আইনের অংশ হিসেবে। ময়মনসিংহের একটা ভিডিও দেখাতে চাই, দেখুন। আপনিও বিদেশে আছেন, আমিও বিদেশে আছি, দেখে আসলে আমরা এতগুলো কথা বলতে পারছি। বাংলাদেশের তো মানুষ কথা বলার সুযোগ নেই। বাংলাদেশের মিডিয়াগুলোর যেই দুর্বিষহ অবস্থা, অকল্পনীয় অবস্থা, যে তাদের ন্যূনতম কোনো স্বাধীনতা নেই। অসংখ্য সাংবাদিক বেকার, অসংখ্য সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, ভয়ে আতঙ্কে তারা দিন কাটাচ্ছে, এবং গণমাধ্যমগুলো এই সমস্ত সন্ত্রাসীদের দ্বারাই পরিচালিত হচ্ছে। এখন আমি আপনাকে একটা ভিডিও দেখাই যে আসলে একজন করে লক্ষ কোটি মানুষ হয়ে যায়। আমরা বলি না যে বিন্দু বিন্দু করে সিন্ধু, ঠিক ময়মনসিংহে যে একজন মুক্তিযোদ্ধার নামে একটি স্টেডিয়াম, সেটি বাতিল করছে ইউনূস সরকার, এবং মুক্তিযোদ্ধাদের নামে যে সমস্ত সড়ক রয়েছে সেগুলো বাতিল করার পরিকল্পনাও পাচ্ছে। তার বিরুদ্ধে একজন মাত্র মানুষ, তিনি রাস্তায় দাঁড়িয়ে মাইকিং করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আমি তাকে সেলুট জানাই, তাকে সালাম জানাই, তার সাহসের তারিফ করছে। আমি একটু তার ভিডিওটি দেখে আসতে চাই। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমার নাম বিমল পাল। আপনারা দেখেছেন ময়মনসিংহের অনেক সমস্যা নিয়ে আমরা এই ফিরোজ জাহাঙ্গীর চত্বরে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিবাদ করেছি। আমি আজ একা মুক্তিযোদ্ধা হিসাবে এই ফিরোজ জাহাঙ্গীর চত্বরের সামনে দাঁড়িয়ে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের প্রবাদ পুরুষ, ময়মনসিংহের কৃতি সন্তান মরহুম রফিক উদ্দিন ভূঁইয়ার নামে ময়মনসিংহে একটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল। আজ রফিক উদ্দিন ভূঁইয়া নেই, আজ তার নামে যে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল, আপনারা জানেন আজ থেকে 2-3 দিন আগে ক্রীড়া উপদেষ্টা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই স্টেডিয়ামের নাম বন্ধ করে দিয়েছেন। ইতিহাসের পাতা থেকে আওয়ামী রাজনীতির এই প্রবাদ পুরুষ রফিক উদ্দিন ভূঁইয়ার নাম কোনোদিন মুছা যাবে না। ব্যর্থহীন কণ্ঠে প্রতিবাদ জানাই, এই প্রতিষ্ঠানের নাম, স্টেডিয়ামের নাম পুনরায় স্থাপন করা হোক। পাশাপাশি বলতে চাই বর্তমান ইউনূস সরকারকে যে আপনারা এই ময়মনসিংহ শহরের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যে সমস্ত নামগুলো আছে সেইগুলোকে পরিবর্তন করতে চেষ্টা করবেন না। যেমন আপনারা জানেন আওয়ামী লীগের আরেক প্রবাদ পুরুষ আবুল মনসুর আহমদ সাহেব, যিনি 54 নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, সেই আবুল মনসুর সড়ক আছে ময়মনসিংহে। আমরা চাই না আবুল মনসুরের নামটি ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যাক। আমি চাই না যে আপনারা জানেন অস্থায়ী মুজিবনগর সরকারের সাংবিধানিক যে সরকার মুজিবনগর সরকার, সেই সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামে এই শহরে একটি কলেজ আছে। আমরা ইউনূস সাহেবের কাছে বলতে চাই, আপনার যে কোনো মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের এই নামগুলো পরিবর্তনের চেষ্টা করবেন না।
আপনারা চেষ্টা করবেন না ময়মনসিংহ এর আলমগীর, মনসুর, মিন্টুর নামে 69-এর শহীদ এই সমস্ত নামগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আমি আশা করি এই বিষয়ে ময়মনসিংহের সচেতন নাগরিক এই বিষয়ে আপনারা কথা বলবেন। আজকে শুধুমাত্র আমি একা দাঁড়িয়ে এই কথা বলার চেষ্টা করছি মুক্তিযোদ্ধা হিসেবে। এই মুক্তিযোদ্ধা হিসেবে রফিকুদ্দিন ভূঁইয়া আমাদের 11 নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধার যে সংগঠক ছিলেন, এই কথাটি এই ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ধৈর্য সহকারে এই কথাটি শুনেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো। ডক্টর নবী উনি একা একাই বলে গেলেন। এইভাবে করে অসংখ্য মানুষ একা একা হয়তো আর্তনাদ করছেন, একা একা কষ্ট হজম করছেন। আমি কি বলবো যে বাংলাদেশের মানুষ আমরা এত সাহসী, এত অদম্য, দেয়ালে কি আমাদের পিঠ এখনো ঠেকেনি? আমি একটু মন্তব্য করব। আমি রফিকুদ্দিন ভূঁইয়া সাহেবকে আমি চিনতাম। আমি আনন্দমোহন কলেজের ছাত্র ছিলাম 1966-এ। বঙ্গবন্ধু লাহোরে 6 দফা দিয়ে তিনি বাংলাদেশে ফিরে এসে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছিলেন 6 দফা সমর্থনে জনমত সৃষ্টির জন্য। তিনি ময়মনসিংহে আসলেন। সেখানে ইউএসআইএস এর যে সেন্টার ছিল তার সামনে একটা মাঠ আছে, সেখানে বঙ্গবন্ধু জনসভা করলেন। সৈয়দ নজরুল ইসলাম তখন জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি সভাপতিত্ব করলেন এবং এই রফিকুদ্দিন ভূঁইয়া যার নাম বললেন তিনি সেই মিটিং পরিচালনা করলেন। ওই দিনের ঘটনা আমার মনে চিরজাগরুক, কারণ ওই দিনই প্রথম আমি বঙ্গবন্ধুকে দেখলাম এবং সৈয়দ নজরুল ইসলাম এবং রফিকুদ্দিন ভূঁইয়াকে দেখলাম। তো এই মুক্তিযোদ্ধাকে আমি স্যালুট জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমরা তো তখন সমস্যা নিয়ে আলোচনা করলাম, সমাধানটা কি হবে? সমাধানটা হবে যে বাংলাদেশের মানুষ যখন তাদের পিছনে ঠেকে দেয়ালে ঠেকে যায়, তারা সামনের দিকে আগায়। এই সাহসী মুক্তিযোদ্ধার এই ঘটনা থেকে এইটাই আমার মনে হচ্ছে, মানুষ আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। প্রতিটি সচেতন মুক্তিযুদ্ধের পক্ষের সচেতন ব্যক্তি এইভাবে প্রতিবাদ করতে হবে। মুক্তিযোদ্ধা বলেন, সচেতন ব্যক্তি বলেন, প্রোগ্রেসিভ চিন্তাধারায় যারা বিশ্বাস করেন, সবাই যদি আমরা রুখে দাঁড়াই। যেমন আওয়ামী লীগের এতদিন খণ্ড মিছিল বের হতো, কিন্তু আস্তে আস্তে মিছিল প্রকাশ্যে বের হচ্ছে, তাদের আয়তনে বাড়ছে। এই সমস্ত দেখে ইউনূস ভয় পেয়ে যাচ্ছে, সেই জন্য সে ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। তো বর্তমান সমস্যার সমাধান হলো একটা, হলো যে আমরা জনগণ আন্দোলন করে, কারণ পুলিশ বাহিনীকে হত্যা করেছে, পুলিশ বাহিনী তারা বুঝতে পেরেছে কে তাদের বন্ধু কে তাদের শত্রু। তো এইভাবে আন্দোলন করে এই সরকারকে পতন করা সম্ভব, যদি না মিলিটারি এই সরকারের সমর্থনে আসে। বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা, সেই 3 আগস্ট থেকে শুরু করে অ্যাজ অফ টুডে, সেটাও তারা যে কোন পক্ষে সেটা বলা মুশকিল। তো তারা যদি এইরকমই স্ট্যাটাস মেনটেন করে, অর্থাৎ তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সশস্ত্রভাবে তারা নামবে না, তাহলে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন করা সম্ভব। এবং শেখ হাসিনা এখনো বাংলাদেশের কি বলে শাসনতান্ত্রিক এবং আইনত প্রধানমন্ত্রী। তাকে বাংলাদেশে এনে তার যে টার্মের 3 বছর বাকি আছে সেইটা কমপ্লিট করে একটা নিরপেক্ষ নির্দলীয়, অর্থাৎ আবার দরকার হলে সেই তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সরকার গঠন করে নির্বাচন করে সেইখানে যেই জয়লাভ করবে সেই ক্ষমতায় আসবে। অর্থাৎ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে। আরেকটা সিনারিও হলো, এটা একটা সিনারিও, আরেকটা সিনারিও হলো এই সরকার আছে ক্ষমতায় মিলিটারি সমর্থনের জন্য, সামরিক বাহিনীর সমর্থনের জন্য। তারা যদি এই 1 ঘন্টার জন্য বা 1 মিনিটের জন্য বলে যে আমরা এই সরকারকে সমর্থন করি না, তাহলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তখন অন্য একটা নিরপেক্ষ বা নির্দলীয় বা সেনাবাহিনীর
কাজটাই বা কি? আজকে আমার দেশের সীমান্ত বহির্শক্তির নিয়ন্ত্রণে, হ্যাঁ, তো সেনাবাহিনীর কাজ কি? সেনাবাহিনীর কাজটাই, আপনার প্রশ্নের জবাব আমার কাছে আছে, সেটা হলো সার্বভৌমত্ব রক্ষা করা দেশের। তো তারা শুধু আজকেই তারা ফেল হয় নাই, 3 আগস্টে যখন একটা বৈধ সরকারের বিরুদ্ধে ইউনাইটেড নেশনসের হাই কমিশনারের টেলিফোন কল পেয়ে তারা লেজ গুটিয়ে বসে রইল, একটা বৈধ সরকারকে রক্ষা করার জন্য তারা আসলো না। কারণ সেনাবাহিনীর দায়িত্ব সার্বভৌমত্ব রক্ষা করা এবং জনগণের মাল এবং জীবন রক্ষা করা। সেই সময় যে আগুনে পোড়ানো হলো, প্রতিষ্ঠান ভাঙা হলো, গণভবন দখল করে সেটাকে জ্বালাও পোড়াও লুটপাট করা হলো, সেনাবাহিনী নীরবে তারা এটা দেখলো। তারপর লেটেস্ট যে ঘটনাটা, আরেকটা ঘটনা, যে এই যে 8 মাস ইউনুস যে হিউম্যান রাইটস ভায়োলেট করলো, একটা অবৈধ সরকার, তারা দেশদ্রোহী কাজ করছে, সেই সরকারকে সমর্থন করেই যাচ্ছে। কিছুদিন আগে তো সেনাবাহিনী বললো আমরা এই সরকারকে সমর্থন করব। কিভাবে? দেখুন, এই সেনাবাহিনী নিয়েই তো এরশাদ সরকার 9 বছর বাংলাদেশ শাসন করেছে। এই সেনাবাহিনী তো দেশের দুইজন প্রেসিডেন্টকে হত্যা করেছে, ফলে সেই ইতিহাসও আমরা ভুলে না যাই। সুতরাং আমাদের তো সে সময় সবসময় সেগুলো মনে থাকেই। সুতরাং তাদের দিকে না তাকিয়ে থেকে বরং দেশের মানুষ, আমরা জানি জনগণ সকল ক্ষমতার উৎস, সুতরাং সেই মানুষ যখন ঘুরে দাঁড়াবে, তার সামনে কোনো ইউনুস, কোনো সেনা, কোনো বন্দুকের নল, কোনো কামান কিছুই টিকে থাকতে পারে না। সেইটা যে হবে তার প্রমাণ হলো ময়মনসিংহের এই মুক্তিযোদ্ধার লোন ফাইট, এবং এইটাই আস্তে আস্তে স্নোবল এফেক্ট হবে। যেভাবে আওয়ামী লীগের মিছিল বাড়ছে, ছাত্রলীগের ছেলেরা, আমরা অনেক কষ্ট করে 30 লাখ শহীদ, 4 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আপনার মতো মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য একটা বাংলাদেশ এনে দিয়েছেন, একটা লাল সবুজ পতাকা দিয়েছেন, সেটি আমরা কিছুতেই হারাতে পারি না। আমরা এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। নিশ্চয়ই বাংলাদেশের যেই তরুণরা বিভ্রান্ত হয়েছিলেন, বাংলাদেশের যেই মানুষ এতদিনও বুঝতে পারেননি যে দেশে কি ঘটে গেছে, বাংলাদেশ যে একটা প্রতারণার ফাঁদে পড়েছে, দেশটি যে বিক্রি হয়ে যাচ্ছে, এবং আরো যেটি ভয়াবহ কথা, যে বাংলাদেশ একটা বৃহৎ শক্তির, সুপার পাওয়ারদের প্লেগ্রাউন্ডে পরিণত হচ্ছে। তারা খেলাধুলা করবে আর জীবন যাবে আমার দেশের মানুষের। বাংলাদেশের মানুষ, আমি বিশ্বাস করি, তা কোনোদিনও হতে দেবে না। কারণ আমি দিন শেষে মানুষের উপরই ভরসা রাখি, বিশ্বাস করি। ডক্টর নবী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শেষ যদি কিছু বলতে চান। আমি আপনার সাথে একমত। আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বঙ্গবন্ধুর আহ্বানে, তখন 2টি বৃহৎ সুপার পাওয়ার্স তারা আমাদের বিরোধিতা করেছিল। আমাদের তুলনায় পাকিস্তান সেনাবাহিনী সুসজ্জিত, সুশৃঙ্খল বাহিনী ছিল। আমরা তাদেরকে হারিয়ে আমরা দেশ স্বাধীন করেছি অনেক ত্যাগের বিনিময়ে। তো কাজেই আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তারা সামনের দিকেই আগায়। আমার বিশ্বাস যেভাবে আস্তে আস্তে দানা বেঁধে উঠছে ইউনুস বিরোধী এবং যত মুক্তিযুদ্ধ বিরোধী, আমরা একদিন বিজয়ী হব। হয়তো আমাদের অনেক ক্ষতি হচ্ছে অলরেডি। শত শত লোক মারা গিয়েছে, প্রপার্টি ধ্বংস হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে। এত কিছু ক্ষতির পরেও আমার দৃঢ় বিশ্বাস, যে দেশ আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন করেছিলাম, যে দেশটাকে শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছিল, বা আমরা বিদেশে থাকি, বাংলাদেশ সম্পর্কে প্রথম দিকে যখন আসি লোকে চিনতো না, জানতো না, কিন্তু গত 15-16 বছরে বাংলাদেশি হিসাবে আমরা এখানে পরিচয় দিয়ে গর্ববোধ করতাম আমাদের যে অর্জন ছিল এবং আমাদের যে ঐতিহ্য, সাংস্কৃতিক এবং অন্যান্য সবকিছুতে আমরা যে সম্মান অর্জন করেছিলাম। ইউনুস এসে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যেভাবে ডেইলি রেপ হচ্ছে, মহিলার রাস্তায় বেরোতে পারছে না,
দেশের কোনো আইন শৃঙ্খলা নেই, ডেইলি মার্ডার হচ্ছে, এই সমস্ত ঘটনা এখন বাংলাদেশের সম্মানহানি হচ্ছে। আমরা সেই সম্মান পুনরুদ্ধার বাংলাদেশের মানুষ করবে। একটু সময় মানুষকে তো আসলে ওই যে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ, বাংলাদেশের মানুষ দেখিয়ে দিতে পারে যে তাদের অদম্য শক্তিটি কোথায়। ডক্টর নবী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি জি, দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। ওই কথাই আসলে যে বাংলাদেশের মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তারা ঘুরে দাঁড়ায়, এমন ভাবেই ঘুরে দাঁড়ায় যে সমুদ্রের স্রোতের চেয়েও শক্তিশালী তারা, হারিকেনের চেয়েও তীব্র তারা সর্বনাশী, তারা সর্বগ্রাসী, তারা কোনো ক্ষমতা, কোনো শক্তি কি আর মানে না। তারা জীবন বিলিয়ে দেয় তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই দিন খুব বেশি দূরে নয়, কারণ বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমি, বাংলাদেশের প্রতি টুকরো ভূমি রক্তের বিনিময়ে পাওয়া। কোনো এক অন্তর্বর্তীকালীন সরকার যারা মানুষকে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে, তারা এদেশের ভূমি বিকিয়ে দেবে, মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেবে, আর বাংলাদেশের 18 কোটি মানুষ তা মেনে নেবে, তা কখনোই হবে না। এটু আমি নিশ্চিতভাবে বলতে পারি, কারণ ইতিহাস সাক্ষী বাংলাদেশের মানুষ কোনো অন্যায়কে মেনে নেয় না। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, নিশ্চয়ই খুব দ্রুত তারা রুখে দাঁড়াবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। ভালো ভালো কমেন্ট